ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা দুটি গল্প, বিনোদ ডাক্তার এবং ফাঁসির আসামি। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 23শে মার্চ 1916 সালে ভবানীপুরে। শৈশবকাল এবং শিক্ষাজীবন বার্মায় কাটিয়ে 1940 সালে আবার কলকাতায় ফিরে আসেন তিনি। তার প্রথম উপন্যাস ইরাবতী। ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ এবং পাথরের চোখ। তার গল্প থেকে বাংলায় অভিসারিকা আর হিন্দিতে মুঠ্ঠি ভর চাওয়াল ছবিগুলো তৈরি হয়। সাহিত্য চর্চার পাশাপাশি আবৃত্তিকার এবং অভিনেতা হিসেবে তিনি বিশেষ প্রতিভার পরিচয় দেন। 1949 সালের ছবি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি অভিনয় করেছিলেন। 1972 সালে মতিলাল এবং 1976-এ তারাশঙ্কর পুরস্কারে স্বীকৃত হন। 1981 সালে তার মৃত্যু হয়। শুরু হচ্ছে প্রথম গল্প বিনোদ ডাক্তার। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 29শে সেপ্টেম্বর 2015 সালে। আমার চাকরি এই রকমের, এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ানো, ব্যাংকের হিসেব দেখে। কোথাও 3-4 দিনেই কাজ হয়ে যায়, আবার কোথাও দিন 20ও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসেবের জট কেমন পাকিয়েছে তার উপর। আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকত, কিন্তু এখন চাষিদের সুবিধের জন্য আধা শহরে গ্রামেও শাখা হচ্ছে। আমাকে বেশিরভাগ সময় এইসব আধা শহরেই যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুরে যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা 3টের গাড়িতে রওনা হতে হবে। আমার এক প্রস্ত বিছানা বাঁধাই থাকত। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম, সন্ধে হয়ে এসেছে। চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে। রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজনে সাইকেল রিকশায় চড়ে বেশ কিছুটা গিয়ে একতলা লাল রঙের বাড়ির সামনে পৌঁছলাম। সঙ্গের লোকটি বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। দুখানা ঘর, মাঝখানে ছোট উঠোন, ও পাশে রান্নাঘর, একজনের পক্ষে যথেষ্ট। দরজার কাছে একটা লোক বসেছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটি বলল, এই ওকে দেখছেন স্যার? হ্যাঁ, আপনার রান্না বান্না, বাসন মাজা, ঘরদোর ঝাড় মোছার কাজ, সমস্ত কাজ এই করবে। রাত 9টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে শোয়ার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে। এখান থেকে তার বাড়ি 4 মাইল দূরে। আবার কাল ভোর 6টায় আসবে। শোয়ার মিনিট 10-এর মধ্যেই পেটের যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণা। শরীর একেবারে কুঁকড়ে যায়, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। এরকম আমার মাঝে মাঝে হয়, সেই জন্য সবসময় ওষুধ কাছে রাখি। হারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম। তন্ন তন্ন করে খুঁজলাম। সর্বনাশ, ওষুধের শিশিটা ফেলে এসেছি। বেশ মনে আছে, শিশিতে গোটা আটিক বড়ি ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছেই একটা ডাক্তারখানা চোখে পড়েছিল। ডাক্তারখানার নামটা অদ্ভুত, আরাম ঘর। তখন ডাক্তারখানা বন্ধ ছিল। হাত ঘড়িতে দেখলাম 9:40। এত রাতে এই মফস্বল শহরে ডাক্তারখানা কি খোলা থাকবে? যাই হোক, আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে। যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠছে।
যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতে হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিক অন্ধকার, রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে। দু হাতে পেট চেপে প্রায় কুঁজো হয়ে গিয়ে গেলাম। বরাত ভালো, আরাম ঘর, খোলা, টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল। পরনে কালো রঙের স্যুট, কালো টাই, ময়লায় তেলচিটে অবস্থা, এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তোবড়ানো মুখ, দুটি চোখ রক্তের মতন লাল। কি চাই? রোগা চেহারা হলে কি হবে, বাজখাই গলার আওয়াজ। পেটের যন্ত্রণার কথা বললাম। আমার কথা শেষ হওয়ার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল, বুঝেছি বুঝেছি, আমলশূল। বসুন, ওই বেঞ্চটায় বসুন। বসলাম। ডাক্তার পেছনের কাঁচ ভাঙা আলমারি থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমায় দিয়ে বলল, খেয়ে নিন। তামাকের গুঁড়োর মতো কালো রং, বিশ্রী গন্ধ। ভয় হলো, কেমন ডাক্তার জানি না, কি ওষুধ ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার গর্জন করে উঠল। টেবিল, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম। কি আশ্চর্য, মিনিট 5 লাগলো না, ব্যথাটা একেবারে সেরে গেল। জিজ্ঞেস করলাম, আপনাকে কত দিতে হবে? আবার বোমা ফাটল। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি? জানেন না, জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না? নিজের দোষ কাটাবার জন্য মৃদু কণ্ঠে বললাম, কিছু মনে করবেন না, আমি এখানে নতুন এসেছি, এসব জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, আমার অন্য রোগীরা আসবে। বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা রুক্ষ, ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না। দিন 2 পর ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিল বাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কি হবে মশাই, এখানকার ডাক্তার একেবারে ধন্বন্তরী। আপনি কার কথা বলছেন? ওই যে আরামঘরের বিনোদ ডাক্তার। আমার কথা শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে দেখল, তারপর জিজ্ঞেস করল, বিনোদ ডাক্তারের সাথে দেখা হলো কোথায়? বললাম, এই তো দিন 2 আগে। আর বলবেন না, পেটে একটা ব্যথা হয়েছে। আমার এরকম মাঝে মাঝে হয়, কিন্তু বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেলাম। আশ্চর্য ওষুধ। অনিলবাবু আর কিছু বলল না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন এড়িয়ে চলল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্য বোধহয় এই এলাকায় কারো প্রিয় পাত্র নয়। এই জন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করে না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেনি। কিন্তু আমার অবস্থা আমিই জানি। সারাটা রাত সেই দারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিন অনিলবাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ,
গরমের জন্য ঘুমও আসছে না। আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় জনমানব নেই, এ সময় থাকবারও কথা নয়। আরামঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দ কানে এলো। অনেক লোকের মিলিত কণ্ঠে হাসি, খুব উচ্চ রোলে। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমায়? আড্ডা দেবার অদ্ভুত সময় তো। সামনের দিকে কেউ নেই, আওয়াজ আসছে ভেতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা ঘরই আলাদা করা। কৌতূহল হলো, দুটো আলমারির ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলাম। পিঠের শির দাঁড়াবে যেন বরফের স্রোত নেমে গেল। পা দুটো কেঁপে উঠল থরথর করে। টেবিলের ওপর একটা কঙ্কাল শুয়ে। বিনোদ ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, মগ ডালে ডালে বেরিয়েও না, তোমার বুকের হাড় খুবই দুর্বল, কোনদিন মট করে ভেঙে যাবে। প্লাস্টার করে শুইয়ে রাখবো, তখন মজাটা টের পাবে। বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটা সে কি হাসি! ওপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে দেখে গম্ভীর গলায় বলল, রোজ এইরকম ব্যায়াম করবি, তবে দেহ মজবুত হবে। হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের ওপর বসে আর একটা কঙ্কাল শিশি থেকে বড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে। অদ্ভুত হাসি, ঠিক দুটো হাড়ি ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় তেমনই। কঙ্কালটা হাসতে হাসতেই বলল, বিনোদ ডাক্তার, তোমার চোগা চাপকান খুলে আমাদের মতন হালকা হও দেখি, তোমার গরমও লাগে না। কঙ্কালটা আচমকা থেমে গেল, আর কথা বলতে পারল না। বিনোদ ডাক্তার বলল, কি হলো হে? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করল, গলায় বড়িটা আটকে গেছে। বলেই কঙ্কালটা দু হাত দিয়ে নিজের গলাটা মোচড়ালো। মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এলো। সেটা বার কয়েক বেঞ্চে ঢুকেই বলল, ও ব্যাস, বড়িটা নেমে গেছে। ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল। ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সবগুলো কঙ্কাল সমস্যারে চেঁচিয়ে উঠল। আমি আর তিল মাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম, প্রাণপণ শক্তিতে, কোনো দিকে না যেয়ে। পেছনে অনেকগুলো হাড়ের খটাখট শব্দ ক্রমেই কাছে আসছে। তাড়াতাড়ি তালা খুলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা দুকদুক করছে, এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হলো খটখট শব্দ
যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখনই হয়তো দরজার কড়া নাড়বে। তারই বা দরকার কি? এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়ে চলে আসতে পারে। আমি খুব ভীতু এমন অপবাদ কেউ দেবে না। ভূত আত্মা এসবে আমার চিরদিনই আস্থা কম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কি করে? ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই। কাজের লোকটা দরজা ঠেলছে। দরজা খুলে দিতে সে জিজ্ঞাসা করল, বাবুর কি খুব শরীর খারাপ? কেন বলো তো? চেহারাটা কেমন দেখাচ্ছে? তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। ছোট করে শুধু বললাম, হ্যাঁ, ওই রাতে ভালো ঘুম হয়নি। একটা সুবিধে, আজ রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমোবো, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আগের রাতে দেখা সেই বিভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কি করে? বিনোদ ডাক্তারের সম্বন্ধে সবকিছু আমাকে জানতেই হবে। কাজের লোকটির নাম যোগেন। যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল তখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, তুমি কতদিন এখানে আছো? কোথায় বাবু? এই বিরামপুরে। মাথা চুলকে যোগেন বলল, তা ধরুন 20-22 বছর হবে বাবু। কেন বলুন তো? তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ। চিনতাম বাবু, উনি এলাকার নাম করা ডাক্তার ছিলেন। ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন? এখন নেই? না বাবু, বছর 5 হলো মারা গেছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে পাশা খেলছিলেন। হঠাৎ ঝড় উঠেছিল। যেমন হাওয়ার ঝড় তেমনি বৃষ্টির দাপট। কত বাড়ির চাল উড়ে গিয়েছিল, কত গাছ যে উপড়ে পড়েছিল তারা ঠিক ঠিকানা নেই। আরাম ঘরের পাশে একটা বিরাট বটগাছ ছিল। সেই বটগাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছিল আরাম ঘরের ছাদের ওপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর 3 বন্ধু খতম। কেউ চেঁচাবারও অবকাশ পায়নি। শিকড়ের মধ্যে এমনভাবে 4 বন্ধুর দেহ চাপা পড়ে গিয়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে বার করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি তো বিনোদ ডাক্তারকে দেখেছি। অনেকেই দেখে বাবু, রাত বিরেতে আরাম ঘরের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখেছে বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে, কিংবা 4-5 জন মিলে পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরাম ঘরের সামনের বেলগাছটা ঝড় নেই, বাতাস নেই, ডালপালা শুদ্ধ খুব দুলছে। ওই গাছেই ওদের বাস, বুঝলেন? কথা শেষ করে যোগেন দুটো হাত কপালে ঠেকালো। হরি 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 রাধাকৃষ্ণ, হরি রাধাকৃষ্ণ। চুপ করে শুনে গেলাম। অন্য সময় হলে যোগেনের একটা কথাও বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি। সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য, দিনের আলোয় ভালো করে আরাম ঘরটা দেখব। যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও একবার দেখব। ওইখানেই তো ডাক্তারের আস্তানা। আরাম ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আরাম ঘরের দরজাই দেখা গেল না। তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণিমনসার ঝোপে বোঝাই। বুঝতেই পারা যাচ্ছে বহুদিনে দরজা খোলা হয়নি, খোলা সম্ভব নয়। একটু এগিয়ে যেতেই
তক্ষক ডেকে উঠল। অস্বাভাবিক রুক্ষ স্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। পিছিয়ে আসতেই চোখে পড়ল চারদিক থমথমে, কোথাও ছিটে ফোঁটা বাতাস নেই, অথচ সামনের বেলগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সবেগে দুলছে। ঠিক মনে হল বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের দেহের খাঁচা ঠিক রাখার জন্য। বাড়ি ফিরে এলাম। আরাম ঘরের কাছাকাছি থাকতে আর সাহস হল না, বিরামপুরেও নয়। শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, এখানে থাকা সম্ভব নয়। এই কথা চিঠিতে লিখে যোগেনকে বললাম পরের দিন সকালে চিঠিটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিতে। সন্ধ্যার মুখেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম। আমার পক্ষে বিরামপুরে থাকা আর সম্ভব নয়। আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয়, তাহলে যন্ত্রণায় পাগল হয়ে হয়তো সব ভুলে বিনোদ ডাক্তারের কাছে গিয়েই দাঁড়াবো। কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারবো? খেতে সাহস হবে? সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনলেন বিনোদ ডাক্তার। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার যোগেন, অনিলবাবু এবং কঙ্কালের চরিত্রে সোমক, বিনোদ ডাক্তার মীর। শুরু হচ্ছে পরের গল্প, ফাঁসির আসামি। এ কাহিনী কাউকে কোনোদিন বলিনি, জানি বললেও কেউ বিশ্বাস করবে না। আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা। যখন হাতে কোনো কাজ থাকে না, বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি। রাস্তার যানবাহনের শব্দ যখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে, তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। অনেক বছর আগের কথা। আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার। ম্যান্ডেলে উত্তর বর্মার প্রাচীন শহর। ম্যান্ডেলেকে বাংলায় মান্দালয় লেখা হয়। এই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল। সামান্য কিছু টাকার জন্য সে ভাইকে ছোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। লোকটার নাম পেমং। বয়স খুব বেশি নয়, বছর 22-23। বাপ ছিল না। দু ভাই ঠাকুরদার কাছে মানুষ। পেমং স্কুলের ধার ধারত না, কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা, পরের গাছের ফল পাকুড় পাড়া, সিনেমা দেখে দেখে বেড়ানো, এই সব করত। পেমংয়ের ছোট ভাই ঠিক তার বিপরীত। লেখাপড়া তো করতই, অবসর সময় ঠাকুরদার চাষবাসের কাজে সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে চাষের তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবে সে কিছু পয়সা কড়ি জমিয়েও ছিল। একদিন পেমং ভাইকে বলল, 10টা টাকা ধার দিবি? শহরে যাব, রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে, তোকে টাকাটা আমি 1 মাসের মধ্যে শোধ করে দেব। ভাই দাদাকে খুব ভালোই চেনে। এর আগে কয়েকবার যে টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত পায়নি। আর দাদা ফেরতই বা দেবে কোথা থেকে? তার তো 1 পয়সা উপার্জন নেই। তাই বলল, আমার কাছে পয়সা নেই, থাকলেও দিতাম না। এই নিয়ে কথা কাটাকাটি, গালাগালি, তারপর মারামারিও শুরু হয়ে গেল। পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল। দুজনেই দুজনকে শাসালো, দেখে নেব। পেমংয়ের ভাই সবকিছু ভুলে নিজের কাজে মেতে গেল।
পেমং ভুলল না, তককে তককে রইল। একদিন ভোরে পেমংয়ের ভাই হাটে চলেছে, মাথার ঝুড়িতে শাকসবজি ফলপাকুড়। পেমং পিছু নিল। নির্জন রাস্তা, অত ভোরে বিশেষ লোক চলাচল নেই। হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে। মাঝামাঝি রাস্তায় পেমং পেছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল। এইবার কে তোকে বাঁচাবে? দে, সঙ্গে যে টাকা কড়ি আছে। আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার উপর পড়ে গিয়েছিল। সে ফিরে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পেমং কোমর থেকে ছোরা বের করে ভাইয়ের বুকে বার তিনেক বসিয়ে দিয়েছিল। রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল। ভাইয়ের পকেট থেকে টাকা 7 বার করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল। পুলিশের দারোগা একেবারে সামনে। একটা খুনের তদারক সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল। পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল। এই হচ্ছে পুলিশের কাহিনী। তারপর হাজত, হাজত থেকে কোর্ট, কোর্ট থেকে জেল। পেমংকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল। একটা নাতি তো গেছেই, আর একজনকে যদি বাঁচাতে পারে। বাঘা বাঘা উকিল দিয়েছিল, কিন্তু কিছু হয়নি। জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল। হাইকোর্ট সে হুকুম বহাল রাখল। পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো, তখন সে বিলেতের রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মকুব করার আবেদন করেছে। পেমং বরাবর বলে এসেছে ভাইকে সে মারেনি। ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে, কিন্তু মেরেছে অন্য লোক। পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে। পেমংকেও মারত, কিন্তু দারোগা এসে পড়ায় পারেনি। পেমংয়ের এ কাহিনী ধোপে টেকেনি। প্রমাণ হয়েছে এ ছোড়া তার। দারোগা নিজের চোখে দেখেছে পেমং ভাইয়ের বুকে বার তিনেক ছোড়া বিধিয়ে দিয়েছে। দারোগার সঙ্গে পেমংয়ের কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে। আমি যখন পেমংয়ের সেলে যেতাম, তখনও তার এক কথা, হুজুর বাঁচান, আমার বিনা দোষে ফাঁসি হবে। মরতে আমার বড় ভয় হুজুর। কি বা আমার বয়স, আমি বাঁচতে চাই। আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না। কেবল বলতাম, আজ বিকেলে ফুঙ্গি মানে বৌদ্ধ পুরোহিত আসবেন, তার কাছে তোমার যা বলার বলো। ফুঙ্গি এলেই পেমং খেপে উঠত। কোনো ধর্মের কথা সে শুনতে চাইত। চিৎকার করে করে বলতো, আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না। আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব। আমার আত্মা প্রতিশোধ নেবে। পেমংয়ের কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো। সত্যি হয়তো পেমং দোষী নয়, বিচারেও তো কত সময় ভুল হয়। কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার কিচ্ছু করার নেই। বিলের থেকে অর্ডার এলো, আবেদন মঞ্জুর হয়নি, তার মানে ফাঁসি ছাড়া পথ নেই। খবরটা পেমংকে জানিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ গড়াত ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে সে মেঝের ওপর লুটিয়ে পড়ল। ভয় পেয়ে গেলাম। অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞানহারা হয়ে যায়, কিংবা রীতিমতো অসুস্থ। ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয়, যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে। তাদের সেলের 4 দেয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয়, যাতে আসামি দেয়ালে মাথা ঠুকে না মরতে পারে। রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে। খাওয়া দাওয়ার খুব তরিবত।
খবর শোনার পর থেকে পেমং একেবারে বদলে গেল। চুপচাপ বসে থাকে, দিন রাত বিড়বিড় করে কি বলে। ভঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ওয়ার্ডারকে বলে আমি খুন করিনি, তবু এরা আমাকে ফাঁসি দিচ্ছে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেব। ঠিকমতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো। বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায়। অবশেষে সেই দিন এলো। জেলার সাহেব ছুটিতে, কাজেই দায়িত্ব আমার ওপর। একজন ম্যাজিস্ট্রেট থাকবে, একজন ডাক্তার, আর আমি। ভোর 5:10 ফাঁসি। 4:30 থেকে আমরা তৈরি। আসামিকে স্নান করিয়ে আনা হলো। ভঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করল। কোনো গোলমাল নয়, চুপচাপ শুনল। গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময়। কিছুতেই যাবে না। পাগলের মতো চিৎকার, তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ, ভগবান তোমাদের ক্ষমা করবেন না, নির্বংশ হবে তোমরা, কুষ্ঠরোগে মারা যাবে। আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমি নির্দোষ। টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো। ঠিক সময় কাজ শেষ। কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠেই নিস্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য। একটা মানুষের আকৃতি, প্রতিরোধ সব শেষ হয়ে গেল। এর দিন দুয়েক পরে ব্যাপারটা ঘটল। রাত তখন 12টা হবে। একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি। দরজায় প্রচণ্ড করাঘাত। জেলের মধ্যে আমাদের সব সময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয়। অঘটন একটা ঘটলেই হলো। দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডার। দুটো চোখ বিস্ফারিত, উত্তেজনায় প্রশস্ত বুক ওঠানামা করছে। শীতের রাত, কিন্তু সারা মুখ ঘর্মাক্ত। কি হলো? হুজুর, হুজুর পেমং। কি? পেমং হুজুর, যার ফাঁসি হয়ে গেল। ধমক দিয়ে উঠলাম, কি নেশা ভাঙ করেছো নাকি? মাঝরাত তীরে আজে বাজে কথা বলছো, তোমাকে জরিমানা করব। বিশ্বাস করুন হুজুর, আমি একলা নয়, অন্য কয়েদিরাও দেখেছে। বেরিয়ে পড়লাম, দেখে আসি কি রহস্য। গিয়ে দেখলাম পেমংয়ের সেলের আশেপাশের কয়েদিরা সব গরাদ ধরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই চেঁচামেচি শুরু হল। অনেক কষ্ট করে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম। কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে। চাঁদের আলোয় চারদিক পরিষ্কার, কোথাও একটু অন্ধকার নেই। একটা চাপা গোঙানি কানে যেতে কয়েদিটা পেমংয়ের সেলের দিকে দেখেই চমকে উঠেছিল। কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে, ঠিক ফাঁসি কাঠ থেকে যেমন ঝোলে। একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে। সকলেরই চোখের সামনে এক দৃশ্য। তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির। সেলের সামনে এগিয়ে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কালো কাপড় ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে। আর সে অপেক্ষা করেনি, প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে। সেলের কাছে গিয়ে দাঁড়ালাম। সেল ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। চাঁদের আলো থাকা সত্ত্বেও হাত
হাতের টর্চটা সেলের এদিকে ওদিকে ফেললাম। কড়ি কাঠেও সম্পূর্ণ স্বাভাবিক। ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম, মরা মানুষ আবার ফিরে আসে নাকি? যত সব বাজে ঝামেলা, যাও সবাই শুয়ে পড়ো। ওয়ার্ডারকে কড়া করে বকলাম, ফের এরকম ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে। সবে তন্দ্রা এসেছিল এমন সময়ই উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল। জানি না আবার কখন ঘুম আসবে। দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম। একলাই থাকি, তখনও বিয়ে করিনি। দরজা খুলে ভেতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল। বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল। এই ঘর দিয়েই আমাকে শোবার ঘরে যেতে হবে। বাইরের ঘরটা অফিস ঘর। কোণের দিকে একটা টুলের ওপর বেমং বসে, বিস্ফারিত দুটি চোখ। মনে হলো চোখের মণি দুটো বুঝি বের হয়ে আসবে। জিভটা ঝুলছে, গলায় লাল দাগ, ফাঁসির দড়ির। আমি ভীতু, এমন অপবাদ শত্রুও দিতে পারে না। কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে। সমস্ত শরীর কাঁপছে ঠকঠক করে। তালু শুকিয়ে কাঠ। একটু জল পেলে হতো, ঠান্ডা এক গ্লাস জল। কে? ভয়ার্ত গলায় প্রশ্ন করলাম। আমি বেমং হুজুর, বড় কষ্ট পাচ্ছি, বড় যন্ত্রণা, তাই আপনার কাছে এসেছি। খুব সাবধানে দেয়াল ধরে আস্তে আস্তে পাশের চেয়ারের ওপর বসে পড়লাম। দাঁড়িয়ে থাকার আর শক্তি ছিল না। এ তো চোখের ভুল নয়, স্পষ্ট দেখতে পাচ্ছি বেমং আমার সামনে বসে রয়েছে, মাত্র হাত চারেক দূরে, ফাঁসির পরের অবস্থায়। মৃদুকণ্ঠে বললাম, আমার কাছে কি দরকার? বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয়। আপনার কাছে ছাড়া আর কার কাছে আসবো হুজুর? যা কিছু বলার আপনার কাছেই তো বলে এসেছি। কি বলবার আছে বলো। আমি নির্দোষ হুজুর, এই খুন আমি করিনি। এখন আর এসব কথা বলে লাভ কি? তোমার তো যা হবার হয়ে গেছে। আছে হুজুর, পরকাল আছে, সেখানে আমি শান্তি পাচ্ছি না। কি উত্তর দেব? চুপ করে রইলাম। বেমংই বলতে লাগলো, সেদিন ভাইকে খুন করতে আমি চাইনি হুজুর। পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম। ঝাঁপিয়ে পড়েছিলাম তার উপর। দুজনে রাস্তার উপর যখন গড়াগড়ি খাচ্ছি, তখন পাশের ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো। আমি ওপরে ছিলাম। আমার কোমর থেকে ছোড়াটা বার করে ভাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিল। আমাকেও হয়তো মারতো,
কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল। আমি পয়সার জন্যই যদি খুন করব হুজুর, তাহলে পুলিশ আমার কাছে থেকে কোনো পয়সা উদ্ধার করতে কেন পারেনি? স্বাভাবিক কণ্ঠস্বর নয়, শ্বাসনালীতে চাপ পড়লে যেমন ফ্যাস ফ্যাসে শব্দ হয়, ঠিক তেমনই আওয়াজ। কথার সঙ্গে সঙ্গে জিভ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো মেঝের উপর। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। পেমংয়ের বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল। করলেন তো হুজুর, তাতেই আমার শান্তি। দারোগাকে বলেছি, কোর্টে বলেছি, কেউ বিশ্বাস করেনি হুজুর। আপনার ওপরওয়ালা জেলারও নয়, তাই আমার এই অবস্থা। আমার মোটে 23 বছর বয়স হুজুর, এর মধ্যেই সব শেষ হয়ে গেল। কতক্ষণে কাহিনী চলবে জানি না। দূরে জেলের ঘড়িতে ঢং করে একটা বাজল। বাইরে রাতের বর্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে। এবার পেমং দাঁড়িয়ে উঠল। যারা আমার সর্বনাশের জন্য দায়ী, তাদের আমি ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বুকটা দুপ দুপ করে উঠল। তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায়ী করছে? আমার ওপরও প্রতিশোধ নেবে? বেশ বুঝতে পারলাম, ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গেছে। রুমাল বার করে ঘাম মুছবো, সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি। হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া। বাইরে বরফ পড়লে যেমন হয়, সমস্ত শরীর কেঁপে উঠল। কুণ্ডলি পাকানো ধোঁয়া। ধোঁয়াটা সরে যেতেই দেখলাম পেমং নেই, চেয়ার খালি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বাকি রাতটুকু আর ঘুম হলো না। এপাশ ওপাশ করলাম, চোখ বন্ধ করলেই পেমংয়ের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যে। নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে। পেমংয়ের দেহ তো গতকালই কবর দেওয়া হলো, সে ফিরে আসবে কি করে? কয়েদিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল। বারান্দায় চা নিয়ে বসলাম। খবরের কাগজটা দিয়ে গিয়েছিল। খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বুলিয়েই চমকে উঠলাম। জেলা জাজ বেকার নিহত। গত রাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার কণ্ঠনালী ছিন্ন। আশ্চর্যের বিষয়, বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায়নি। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। মিস্টার বেকারের এজলাসে
পেমংয়ের বিচার হয়েছিল। গতকাল রাত্রেই তো পেমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল। সব ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল। তবে কি পেমংয়ের প্রেতাত্মা সত্যি এসেছিল আমার কাছে? তা কি সম্ভব? খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম। সব স্বাভাবিক। পেমং এসেছিল, তার চিহ্নও কোথাও নেই। কোণের এই টুলটাতেই তো বসেছিল। মেঝের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম। লাল রক্তের কয়েকটা ফোঁটা জমে কালো হয়ে গেছে। পেমংয়ের জিভ থেকে এই রক্ত ঝরেছিল। ফাঁসির পর এরকম রক্তই তো বের হয়। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা দুটি গল্প, বিনোদ ডাক্তার ও ফাঁসির আসামি। গল্প পাঠে মীর, দীপ, সোমক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা রিচার্ড। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। পর্ব পরিচালনা অনির্বাণ ও অভিষেক। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী।